স্বপ্ন অনেক আছে, অফুরন্ত স্বপ্ন, স্বপ্নের শেষ নেই। সেই জন্য মনে হয় কিছু কিছু স্বপ্ন যদি আবার সত্যি হয়। আমি তো নিজেই জানতাম না রাজবাড়ির মেম্বার বলে, না বলা গল্পগুলো আবার বলি। কেমন আছো স্যার? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমাদের অডিয়েন্সের সাথে কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়েলস রাজবাড়ির কিছু ইতিহাস শেয়ার করো। খুব মজার ব্যাপার বলি, কাশিমবাজার যেটা আজকের দিনে বহরমপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে যেটা রয়েছে সেটা কিন্তু একসময়তে 1757 ব্যাটল অফ পলাশির আগে এটা কিন্তু একটা স্বতন্ত্র শহর ছিল, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ সিটি ছিল। এবং এইখানেতে 300 বছর ধরে ডাচ, ফ্রেঞ্চ, আর্মেনিয়ান, ব্রিটিশ সবাই কিন্তু জাহাজে করে এসে এই কাশিমবাজার বন্দরে সেখানে জাহাজ নোঙর ফেলতেন এবং এখানে জেটি ছিল। আর আরও মজার কথা হচ্ছে এখানে সিল্কের বিশাল বিশাল ফ্যাক্টরি ছিল, ডাচদের ফ্যাক্টরি ছিল। তো সেখানে প্রায় 750 কর্মী ছিলেন, তারা সেখানে সিল্ক উৎপাদন করতেন। সেই ফ্যাক্টরির একজন ম্যানেজার ছিলেন একজন ফ্রেঞ্চম্যান, এবং সেই দেখা দেখি ফরাসিরা, ফ্রেঞ্চ পিপল, তারাও কিন্তু এখানে বসবাস করে এবং তাদের কিন্তু ফ্রেঞ্চ ফ্যাক্টরি ছিল, মুর্শিদাবাদ সিল্ক উৎপাদন হতো। এবং যদি আজকের দিনে আমরা গঙ্গার ধার দিয়ে যাই, যে স্ট্র্যান্ড রোড রয়েছে, স্ট্র্যান্ড রোডে ওখানে ফরাসডাঙ্গা কালী মন্দির বলে বোর্ড দেওয়া আছে। আবার যদি অপর প্রান্তে যাই, গঙ্গার উল্টো দিকে যদি যাই খোশবাগের দিকে, সেখানেও কিন্তু ফরাসডাঙ্গা বলে বোর্ড দেওয়া আছে। তার মানে সেই যুগে ফরাসিরা কিন্তু গঙ্গার এদিকে এবং ওইদিকে দুদিকেই কিন্তু তাদের বসবাস ছিল, এবং ইট ওয়াজ এ হিউজ সেটেলমেন্ট। এবং তার সঙ্গে ইংরেজদের এখানে কুঠি ছিল এবং তাদেরও ফ্যাক্টরি ছিল। তো এক সময় যে এই যে ছোট্ট যে শহর বা কাশিমবাজার যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রিয়ালাইজড ডেভেলপড সিটি ছিল। এবং এখান থেকে ইউরোপে বহু দেশে লোকেরা আসতেন এবং এখান থেকে অনেক রপ্তানি হতো, যেরকম মুর্শিদাবাদের সিল্ক, ইন্ডিগো, তারপরে নানা রকম মশলা, স্পাইসেস, এবং সব থেকে মজার জিনিস হচ্ছে হাতির দাঁতের কারুকার্য করা জিনিস, সেগুলো এখান থেকে ইউরোপীয় দেশে এক্সপোর্ট হতো। এবং তার সঙ্গে মজার জিনিস আরও যে খাগড়ার যে কাঁসার বাসন, যাকে ইংরেজরা বেল মেটাল বলতো, সেই বেল মেটালও কিন্তু এখান থেকে এক্সপোর্ট হতো। আমরা অনেকেই জানি যে তুমি তোমার স্কুলিং কলকাতার ডন বস্কো থেকে কমপ্লিট করেছো, তো তোমার স্কুল লাইফ কেমন ছিল? স্কুলে যখন পড়তাম তখন তো আমরা কলকাতাবাসী ছিলাম, এবং কাশিমবাজারের সঙ্গে যোগাযোগ আমার ঠাকুরদাদা রাজা কমলরঞ্জন রায়, তিনি অনেক সময়তে কাশিমবাজারে থাকতেন, আবার অনেক সময় কলকাতাতেও থাকতেন। কিন্তু মূলত বলি 1953 সালে যখন জমিদারি অধিগ্রহণ হয়, সেই সময়তে উনি এই বিশাল বাড়িটি বন্ধ করে কলকাতায় ফ্যামিলি নিয়ে শিফট করে গেছেন। এটা একটা বিরাট ডিসিশন ছিল, কারণ সেই সময় উপযোগী হয়ে এখানে তো আর কোনো রকম ব্যবসা বাণিজ্য রইল না। সেই জন্য এই বিশাল বাড়িকে উনি বন্ধ করে কলকাতায় শিফট করে যান। এবং আমার বাবার বড় হওয়ার এবং আমাদের বড় হওয়া, জন্মানো, স্কুলিং সবই কিন্তু কলকাতায়। এবং ডন বস্কো স্কুলে ভর্তি হয়েছিলাম, সেখানে ক্লাসে যেতাম, এবং এই রকমই ছিল। এবং বছরে একবার 4-5 দিনের জন্যে কাশিমবাজার আসা হতো। কারণ কি, এই যত রকম পুজো পার্বণ সেগুলো কিন্তু 300 বছর ধরে যেগুলো হয়ে এসেছিলো, সেই প্রথা কিন্তু কোনোদিন বন্ধ হয়নি। যেমন এই যে সুন্দর যে চণ্ডীমণ্ডপ রয়েছে, এখানে ধরো 300 বছর ধরে যে দুর্গাপুজো নবরাত্রি ধরে হয়ে আসে, বা তখনও যেটা হতো, এখনও কিন্তু সেই রীতি ধরেই পুজো হয়। আমরা বছরে 4-5টা দিন স্কুলের ছুটি পেতাম, তখন আসতাম এখানে। কিন্তু আসাটা খুব ডিফিকাল্ট ছিল, এখনকার মতো তো সুন্দর রাস্তাঘাট ছিল না, রেলেই আসতে হতো। এবং তারও পূর্বে বাবারা যখন আসতেন, আমরা শুনেছি তখন সেই অ্যাম্বাসাডার গাড়ি চালিয়ে আসতে হতো, এবং 3টি নদী পড়তো রাস্তায়। তো সেই নদীর জোয়ার ভাটা দেখে সেই ভেলাতে করে গাড়ি আবার পারাপারের ব্যবস্থা ছিল, সেই জন্য জার্নিটা বিশাল লম্বা ছিল। আর আমাদের ছোটোবেলায় যদি জিজ্ঞেস করো যে আমরা কী করে আসতাম, আমরা এখানে সেই লালগোলা প্যাসেঞ্জার স্টিম ইঞ্জিনে করে আসতাম, যেরকম আমরা দেখতে পাচ্ছি কতকটা এরকমই ছিল দেখতে। কিন্তু সেই স্টিম ইঞ্জিন কালক্রমে অনেক বয়স হয়ে গেছিলো, এবং তারা মোটেই তাড়াতাড়ি চলতে পারতো না, তারা খুব ধীর স্থির গতিতে চলতো। এবং রানাঘাটে ইঞ্জিন বদল করতে হতো। এবং বহরমপুরে আসার আগেই বহরমপুর শহরে কাশিমবাজার আমাদের বাড়ি থেকে অনেক সেপাই শান্তি তারা সব গিয়ে হাজির হয়ে থাকতেন। কারণ কি, মা আসতেন এবং ঠাকুমা আসতেন, এবং তখনকার দিনে মহিলারা ছিলেন পর্দানসীন। তো সেই জন্য কেউ যদি দেখে ফেলে, তো তার একটা ব্যবস্থা ছিল, সব সেপাই শান্তিরা গিয়ে বহরমপুর স্টেশনে যখন গাড়িটা দাঁড়াতো,
তারা সব আমাদের কামরার মধ্যে ঢুকে সব তাড়াতাড়ি সব জানলা দরজাগুলো বন্ধ করে দিতেন, যাতে বাইরে থেকে যেন কেউ দেখে না ফেলে। তো এইরকম মানে 7-8 ঘন্টা ট্রাভেল করার পরে স্টিম ইঞ্জিনে বহরমপুরে এসে সেখান থেকে আবার জানলা দরজা বন্ধ করে আমরা একবারে প্রায় সাফোকেটেড হয়ে আরও প্রায় 45 মিনিট লাগতো কাশিমবাজার আসতে। কাশিমবাজার আসার পরে দেখা যেত যে প্ল্যাটফর্ম ছিল নিচু, এখনকার মতন উঁচু প্ল্যাটফর্ম ছিল না, এবং সেই বেয়ে ওঠানামা করা তো মানে খুব সহজ ছিল না। সেই জন্য আমাদের বাড়িতে একটা বেশ 6-7খানা সিঁড়িওয়ালা একটা ফ্লাইট অফ স্টেয়ার্স ছিল, দুদিকে রেলিং দেওয়া, বিশাল ভারী, সে কতশো বছর পুরনো জানি না, কিন্তু সেইটাকে মোষের গাড়িতে চাপানো হতো, চাপিয়ে সেইটাকে এখান থেকে নিয়ে গিয়ে 3-4 দিন আগেই রাখা থাকতো স্টেশনে, এবং গাড়ি যখন এসে পৌঁছতো তখন ওইটাকে নিয়ে গিয়ে সব বহু লোক মিলে হিঁয়ো হিঁয়ো করে তুলে নিয়ে গিয়ে স্টেশনের দরজার সামনে গিয়ে লাগাতো, এবং তারপরে দরজা থেকে দুদিকে লাল শালু ধরে সব লম্বা লম্বা সব টানেল তৈরি হতো। এই সমস্ত টানেল হওয়ার পরেতে দরজা খোলা হতো, এবং আমার ঠাকুমা খুব আস্তে আস্তে খালি পায়ে নামতেন, তখন রেওয়াজ ছিল খালি পায়ে যাওয়া, নেমে স্টেশন পার হয়ে উল্টো দিকে পালকি থাকতো, সেই পালকিতে উঠে চড়ে বসতেন এবং সেই পালকি রওনা দিত। এবং তারপরে মা আর আমি তখন খুবই ছোট ছিলাম, আমরা একসঙ্গে আবার সেই হাঁটতে হাঁটতে গিয়ে পালকিতে উঠতাম, দিয়ে পালকি করে কাশিমবাজার রাজবাড়িতে আসতাম। আরও প্রায় ধরো সেই কাঁধ বদল করতে করতে এসে আরও প্রায় 40 মিনিট লাগতো, এবং বিশাল সিঁড়ি ছিল, সেই সিঁড়িতে পালকিকে ঘাড়ে করে কাঁধ করে নিয়ে এসে ওপরে তোলা হতো, দিয়ে তারপরে তো দরজার সামনে রাখা হতো। তো এইভাবেতে মূলত আমরা ট্রাভেল করতাম। তখন তো ইলেকট্রিসিটি সবে এসছে, এবং ইলেকট্রিকের পাওয়ার, বাল্বের পাওয়ার নেহাতই কম, এতই কম যে তাতে নিজের মানে সামনে বসে থাকলে লোককে মুখ দেখা যেত না, এবং বই তো পড়াই যেত না, তো এতই কম পাওয়ারের আলো। সেই জন্যে খুব মানে কেরোসিন, হ্যারিকেন ল্যাম্প, কুপি, লম্ফ এগুলো সব খুব মজুত রাখা থাকতো, কারণ আলো প্রায় থাকা না থাকা দুই সমান। তো সেই জন্য হাঁটাচলা করতে গেলে তো অন্ধকারে যাওয়া যাবে না, সেই জন্য সবসময় হ্যারিকেনগুলো জ্বালানোই থাকতো, যদিও ইলেকট্রিসিটি থাকতো। তোমার সহপাঠীরা কি জানতো যে তুমি একটা কাশিমবাজার রাজবাড়ির মেম্বার? আমি তো নিজেই জানতাম না রাজবাড়ির মেম্বার বলে। আমরা ছোট ছিলাম, স্কুলে যেতাম, বন্ধুদের সঙ্গে আর 5টা বন্ধু যেরকম হয় আমরা খেলাধুলো করতাম, এবং পুজোর সময়তে বন্ধুরা সব কলকাতায় হয়তো থাকতো, আমরা চলে আসতাম কাশিমবাজারে, এই অবধি যোগাযোগ ছিল। কিন্তু কোনোদিন মনে হয়নি যে রাজবাড়ি ছিল কি বন্ধুদের জানানোর প্রয়োজন, সেরকম কোনোদিন মনে হয়নি অ্যাকচুয়ালি। এই রাজবাড়ির মেম্বার হয়ে তোমার কেমন লাগে? এতগুলো বছর যে পেরিয়ে গেল, এখন মনে হয় মানুষের মনে অনেক সচেতনতা এসছে, এবং আমাদের যে ধরো পাস্ট বা আমাদের যে হেরিটেজ, সেই সমস্ত নিয়ে এখন অনেক কিছু চিন্তা ভাবনা চলছে। সেই জন্য মনে হয় যে দায়িত্বটা বোধহয় আগের থেকে অনেক বেড়ে গেছে, যে পুরনো হেরিটেজ সেটা যাতে নষ্ট না হয়ে যায় সময়ের সঙ্গে, সেইটা একটা বিরাট দায়িত্ব বলে আমরা আমাদের পরিবারে মনে করি, এবং সেইটাকে বাঁচিয়ে রাখা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের দায়িত্ব বলে আমরা পারিবারিকভাবে মনে করি। তুমি তো বললে কলকাতায় থাকাকালীন ছুটির সময় এখানে আসতে, তো তোমার কি এরকম কোনো মেমোরিজ আছে নিজের ভাই বোনদের সাথে যেটা তোমার এখনো নস্টালজিক করে দেয়? আমার যদি জিজ্ঞেস করো, আমার ভাই বোন কেউ নেই, আমি একই সন্তান। তবে এখানে যখন আসতাম খুব মজার ব্যাপার যে রাজবাড়িতে ছিল অবারিত দ্বার, মানে কথায় এবং লিটারেলি কিন্তু তাই ছিল, কারণ দ্বার সবসময় খোলাই থাকতো, বন্ধ করা যেত না, কারণ 100 বছর আগে মাটিতে গেঁথে আটকে গেছিলো, সেটা খুলতেও না, বন্ধ হতো না। এবং আরও মজার কথা হচ্ছে যে কাশিমবাজার অঞ্চলে যত বাচ্চা ছেলে মেয়ে ছিল সবাই কিন্তু আমার বন্ধু ছিল, এবং তাদেরও ছিল অবারিত দ্বার, এবং সবসময়তেই সময় না দেখে কিন্তু তারা চলে আসতো, এবং আমরা একসঙ্গে খেলাধুলো করতাম। তো এইটা খুব মজার স্মৃতি আমার আছে আর কি। রাজবাড়িকে ঘিরে লোকের মুখে তো অনেক গল্প আছে, তো ওগুলো কি সব সত্যি? কী ধরনের গল্প লোকেরা জানেন সেটা তো আমি জানি না, তবে আমাদের ফ্যামিলির গল্পটা একটুখানি তাহলে বলি। মূলত আমাদের পরিবারের ইতিহাসের সম্বন্ধে বলি। আগেই বলেছি 1757-এর পূর্বে কাশিমবাজার একটি বন্দর ছিল, কিন্তু আমরা শুনেছি যে আমাদের পূর্বপুরুষদের বাস ছিল ভগবানগোলার পার্শ্ববর্তী একটি গ্রাম, খুব সুন্দর গ্রাম ছিল, তার নাম ছিল পিরোজপুর, এবং ভগবানগোলা সেই সময়তে একটি বন্দর ছিল। আনুমানিক 1735 সাল বা তারও কিছু পূর্বে এখানে দুবার বর্গী আক্রমণ হয়। বর্গী হচ্ছে মহারাষ্ট্র থেকে দস্যুরা ঘোড়া ছুটিয়ে এখানে আসতেন, এবং এসে এখানে লুট তারাজ
এবং অনেক কিছু করতেন এবং বহু মানুষকে তারা মেরে ফেলেছেন, প্রাণে মেরে ফেলেছেন, বাড়ির মেয়েদের শিশুদের সব হত্যা করেছিল এবং শেষকালে বহু মাস ধরে লুটতরাজ হয় গঙ্গার এপারে এবং ওপারে করার পরে তারা ভগবান গোলা বন্দরে আগুন ধরিয়ে দেয়। ওইখানেতে আমাদের পূর্বপুরুষদের ব্যবসা ছিল বলে শুনেছি ভগবান গোলাতে, এবং তারা পিরোজপুর গ্রামে থাকতেন এবং আনুমানিক ওই 1735 বা 38 সালে তারা সর্বহারা হয়ে স্বামী স্ত্রী অযোধ্যারাম রায় এবং তার স্ত্রী তারা কাশিমবাজারে চলে আসেন এবং একটি ছোট্ট গৃহ নির্মাণ করে সেখানে আবার বসবাস শুরু করেন। কারণ কাশিমবাজার ছিল দ্বিতীয় বন্দর, এটা ইন্টারন্যাশনাল পোর্ট ছিল। ভগবান গোলা ছিল ডোমেস্টিক পোর্ট এবং কাশিমবাজার ছিল ইন্টারন্যাশনাল পোর্ট। আগেই বলেছি এখানে ডাচ, ফ্রেঞ্চ, ইউরোপিয়ান সবাই জাহাজে করে আসতেন এবং জেটি ছিল, এখানে বন্দর ছিল এবং সেই ব্যবসা বাণিজ্যের সুযোগের জন্যে তারা এখানে চলে আসেন এবং 2-3 জেনারেশন ধরে সিল্কের ব্যবসা এক্সপোর্ট করতেন, এখান থেকে সিল্ক এক্সপোর্ট করতেন এবং সেই ব্যবসায় লাভবান হয় তারা আবার তাদের পূর্ব অবস্থায় ফেরত আনতে পেরেছিলেন এবং ক্রমশ 10 জেনারেশন ধরে এই সুন্দর বাড়িগুলো বা প্রাসাদগুলো তারা নির্মাণ করেন এবং আজকে আমরা যেটা দেখছি কাশিমবাজার প্যালেস বলে যেটা আমরা চিহ্নিত করি, এটা অনেকগুলো বিল্ডিং একটা কমন বাউন্ডারি ওয়ালের মধ্যে আছে, যেটা 1735 সাল থেকে শুরু হয়ে লাস্ট মেজর কনস্ট্রাকশন হয়েছে 1840-45 সালে, যেটা সামনে আমাদের বিউটিফুল যে ফ্রন্ট যে সাদা ফ্যাসাডটা আছে এইটা আনুমানিক 1840 বা 45 সালে তৈরি এবং মোটামুটি ধরা যেতে পারে হাজারদুয়ারির সমসাময়িক। বাকি পোর্শনটা পূর্ব দিকগুলো কিন্তু বহু প্রাচীন, সেগুলো মুঘল সাম্রাজ্যের সময় সেগুলো তৈরি। তুমি একবার কোথাও বলেছিলে তোমার দাদু রাজা কমলারঞ্জন রায় এখানে থাকতেন, কিন্তু তিনার জন্য এত বড় একটা রাজবাড়ি মেনটেন করা খুব কঠিন হয়ে উঠেছিল। মূলত কি হলো যে আমাদের পরিবারে একটুখানি তাহলে না বলা গল্পগুলো আবার বলি যে 1757-এ যখন ব্রিটিশরা রাজত্ব শুরু করে তখন তারা এখান থেকে পোর্টটা সরিয়ে দেয় এবং এই যে গঙ্গা ভাগীরথী তখন কাশিমবাজারকে প্রদক্ষিণ করে বয়ে চলতো, তো সেই ব্যবস্থাটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং তারা ক্যানাল করে এবং পার্টলি ন্যাচারালি জলের ধারাটা সরে গিয়েছিল, ফলে তাদের চেষ্টায় নদীটা কিন্তু আর কাশিমবাজারকে সার্কামফারেন্স করে আর বয়ে যায়নি। তখন মুর্শিদাবাদ থেকে লালবাগ থেকে বহরমপুর স্ট্রেট ফ্লোয়িং হয়ে গেল এবং কাশিমবাজার বন্দর বন্ধ হয়ে যায় এবং আমাদের যে ব্যবসার যে সুযোগটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন মানে জমিদারি প্রথা শুরু হয় এবং সেই জমিদারি প্রথা তারা শুরু করেছিলেন ব্রিটিশদের থেকে অকশনে জায়গা নিয়ে, সেই প্রথা তারা চালু করেছেন কারণ সেইটাই সেই যুগের মডার্ন বিজনেস ছিল এবং সেই ব্যবসায় বা সেই জমিদারিতে তাদের এত ভালো কাজ করেছিলেন, তো সেই স্বীকৃতি স্বরূপ বহু রকম চ্যারিটিস এবং সেখানে জনহিতকর কাজ করার জন্যে পরবর্তীকালে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ সরকার থেকে রাজা উপাধি দেয়। সাধারণত তখনকার দিনে এই উপাধিগুলো ব্রিটিশদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যারা কাজ করতেন তাদেরকে দেওয়া হতো, কিন্তু আমাদের পরিবার একটা ব্যতিক্রম যে আমাদের তখন কোনো রকম পলিটিক্যাল অ্যালায়েন্স ছিল না, বর্তমানে কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নেই, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রেকগনিশন হিসেবে অ্যাজ এ পার্সোনাল ডিস্টিংশন রাজা উপাধি দেওয়া ছিল 3 জেনারেশনে এবং আমাদের ক্ষেত্রে এটা হেরিডিটারি ছিল না বা বংশানুক্রমে পরবর্তী জেনারেশন নিজেকে রাজা বলতে পারতেন না যদি না তিনি আবার স্বীকৃত প্রাপ্ত হতেন। তো এটা একটা ব্যতিক্রম বলে আমরা মনে করি, একটুখানি গর্বের বিষয় আছে আমাদের। আর এইভাবেতেই চলেছিল, কিন্তু কি হলো যখন দেশ স্বাধীন হয়ে গেল 1947-এ, তখন কিন্তু আরেকটা মজার জিনিস বলি, 15th of August কিন্তু আমাদের দেশ স্বাধীন হলো, কিন্তু মুর্শিদাবাদ কিন্তু চলে গেল পাকিস্তানের আন্ডারে। আমাদের 15th of August কিন্তু মুর্শিদাবাদ স্বাধীন হয়নি, তখন কিন্তু আমরা ইস্ট পাকিস্তান হয়ে গিয়েছিলাম এবং তার 3 দিন পরে কিন্তু ডিক্লেয়ার হলো যে মুর্শিদাবাদ ভারতবর্ষের পার্ট হবে এবং রাজশাহী পাকিস্তানে যাবে। সেই জন্য আমাদের ইন্ডিপেন্ডেন্স কিন্তু 3 দিন পরে আমরা পেয়েছি। তো এটা একটা মজার বিষয়, হয়তো অনেকে ভুলে গেছেন। এবং তারপরে কিছু ঘটনা ঘটলো যে যখন মানে ভারতবর্ষ মানে স্বরাষ্ট্র হয়ে গেল, স্বাধীন রাষ্ট্র হয়ে গেল, তখন এই সিস্টেম অফ গভর্নেন্স যেটা ছিল সেটা পাল্টে গেল এবং জমিদারি প্রথা যেটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেল। এবং 1953-তে তখন আমার ঠাকুরদাদা রাজা কমলারঞ্জন রায় তিনি আর এখানে যে এই রাজস্ব আয়ের যে সিস্টেমটা ছিল সেটা বন্ধ হয়ে গেল,
ফলে উনি এখান থেকে কলকাতাতে শিফট করে গেলেন ফ্যামিলি নিয়ে এবং এস্টেট নিয়ে। এবং এই যে বিশাল প্রাসাদ, যে প্রাসাদে 200 জন আর্ম গার্ডস থাকতেন এবং আমাদের এই বাড়িতে চেঞ্জ অফ গার্ডস হতো বাকিংহাম প্যালেসের অনুকরণ করে, এবং রেগুলার কুচকাওয়াজ হতো পেছনে, এবং সিপাহি ব্যারাকস ছিল বাইরে, এবং 35 জন মালি ছিলেন শুধুমাত্র বাগানকে সুসজ্জিত করে রাখার জন্য। এই পুরো এস্টাবলিশমেন্টটা বন্ধ হয়ে গেল এবং উনি তখন কলকাতায় শিফট করে গেলেন। তুমি যখন 90s-এ বহরমপুরে ফিরে এলে এই রাজবাড়িতে, তখন তো রাজবাড়ির অবস্থা নিশ্চয়ই খুব একটা ভালো ছিল না। আর তোমায় কি এমন মোটিভেট করলো এই গোটা রাজবাড়িকে রেনোভেট করতে? এই অবস্থাটা যে ভালো ছিল না সেটা কিন্তু খুব সত্যি, কিন্তু তখন কি হতো, এত অ্যাওয়ারনেসও ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন এত মানুষজনের এত অ্যাওয়ারনেস ছিল না, এত ফিলিংস ছিল না বাড়িতে রং করতে হবে কি হবে না, কারণ গোটা সোসাইটিটাই এরকম ছিল। এত কিন্তু লোকে ভাবতেন না, আর ইন্টারনেট তো ছিল না, টেলিফোন ছিল না, মোবাইলও ছিল না, ফলে এতটা সচেতনও কিন্তু সবাই ছিলেন না। এবং বিশ্বে অন্যান্য জায়গায় কি ঘটছে সেটা জানা যেত খুব স্বল্পভাবে, হয়তো সংবাদপত্রের মাধ্যমে, বা যারা বিবিসি শুনতেন বা যারা শর্ট ওয়েভ শুনতেন সেইভাবে তারা জানতেন। অনেক পরে এসছে টেলিভিশন, অনেক পরে তার কিছু পূর্বে এসছে ট্রানজিস্টারাইজ রেডিও। আমাদের ছোটোবেলাতে ট্রানজিস্টারাইজ রেডিও ছিল না, আমাদের ভালভ সেটের রেডিও ছিল। তো সেই রেডিও শুনতে গেলে বাড়ির ছাদে এরিয়াল অ্যান্টেনা লাগাতে হতো, সেইটা ঠিক থাকলে তবেই কিন্তু রেডিওগ্রামে রেডিওটা শোনা যেত। তারপরে এলো ট্রানজিস্টারাইজ রেডিও, পোর্টেবল রেডিও, তার অনেক পরে এলো টেলিভিশন। ক্রমশ এইভাবেতে জিনিসটা কি বলবো, ইনোভেশন সব হয়েছে। এবং এই যে সচেতনতা সেইটা কবে এলো, যখন আমাদের এখানে স্টিম ইঞ্জিন থেকে এটা হঠাৎ ডিজেল ইঞ্জিন হলো এবং সময়টা একটু কম লাগতে শুরু করলো। তখন কলকাতা শহর থেকে সংবাদপত্রের মাধ্যমে কিছু জার্নালিস্ট তারা এখানে এলেন এবং তারা শুনেছিলেন যে কাশিমবাজার বলে একটা গ্রাম আছে, গণ্ডগ্রাম আছে, সেখানে নাকি একটা রাজবাড়ি আছে, সেখানে নাকি বহু পুরনো প্রাচীনভাবে পুজো হয়, দুর্গা পুজো হয়। তো সেই দুর্গা পুজো এসে তারা দেখেছিলেন এবং দেখে আমরা খুব অবাক হলাম যে এই বাড়িতেও কেউ দুর্গা পুজো দেখতে আসে বলে। তো তারা এলেন, এসে ছবি টবি তুললেন, দিয়ে পরের দিন সংবাদে বেরোলো যে কাশিমবাজার রাজবাড়ি, যেখানে একসময়তে 1000 ঝাড়বাতি জ্বলতো এবং 1000 ছাগ বলি হতো, সেখানে আজকে দুর্গা পুজো টিম করে একটি বাল্ব জ্বালিয়ে করা হয়। তো এইটা ছিল সংবাদপত্রের হেডলাইন্স। তো এটা শুনে খুব দুঃখ হয়েছিল, আর হয়তো অ্যাওয়ারনেসও এসেছিলো, কিন্তু তার আগে কিন্তু আমরা কোনোভাবে ভাবিনি। তো তখন যে কিছু করতে পেরেছি আমরা সবাই মিলে তাও কিন্তু নয়, কিন্তু খুব একটা আঘাত করেছিল মনের মধ্যে, সেই জন্য আজকে এত বয়সেও মনে আছে সেটা। তবে এইটাই আমার মনে হয় একটা সূত্রপাত যে কিছু করা, যে সেই যে লোকটা বলেছিল যে 1000 ঝাড়বাতি জ্বলে, সত্যি কি 1000 ঝাড়বাতি জ্বলতো? আমরা তো দেখিনি কোনো দিন, হয়তো বা জ্বলতো, যদি জ্বলে কোনো দিন তাহলে কীরকম লাগবে। তো সেই কল্পনাগুলো কিন্তু শুরু হয়েছিল। তো সেই কল্পনা যদি কেউ মানুষ করে, তাহলে কল্পনা অনেক সময়তে সত্যি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু কল্পনা যদি না থাকে তাহলে কোনো দিন সেটা সত্যি হবে না, এইটা আমার মনে হয়। তো সেইটা দ্যাট ওয়াজ দি ফার্স্ট অ্যাওয়েকনিং যদি বলা যায়। এবং তারপরেতে বহুভাবে আমার বাবা মা, আমার ঠাকুরদাদা বহু বছর ধরে, বহু ডেকেডস ধরে এই বাড়িটা মডার্নাইজেশন করেছেন। মডার্নাইজেশন কীরকম ছিল, এক এক সময় এক এক রকম প্রয়োজন হয়। যখন ঠাকুরদাদা থাকতেন তখন প্রয়োজন সেরকমভাবে ছিল না, কারণ প্রচুর মানুষজন ছিলেন, তারাই সব কিছু করতেন। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখা গেল যে বাথরুমেতে জল, সেই জলটা পেতে গেলে একজন মানুষ, তার নাম হচ্ছে ভারী, তিনি বাঁকে করে বহু দূরে, কাশিমবাজার স্টেশনের কাছে পুকুর আছে, সেখান থেকে বাঁকে করে জল নিয়ে আসেন প্রত্যেক দিন সকালে। সেই জল টিনে করে নিয়ে এসে প্রত্যেক বাথরুমে দিতেন, সেটা যখন শেষ হতো তখন আমরা সেটা ব্যবহার করার সুযোগ পেতাম। তো এইরকম সব সিস্টেম ছিল। বাড়িতে কোনো রকম ইলেকট্রিসিটি ছিল না, কারণ যে সময়তে বাড়িটা তৈরি সেটা মধ্যযুগে, তখন কিন্তু কেরোসিন, হ্যাচাক এগুলোও ছিল না, তখন কিন্তু মশালের যুগ। বহু লোক তারা সকাল থেকে একটা জায়গা ছিল, তার নাম ছিল ফরাসখানা। সেই ফরাসখানাতে বহু মানুষ তারা বসে বসে কাঁচের সব বেলোয়ারি শেড, সেগুলো সব পরিষ্কার করতেন। বাতি ছিল, লম্ফ ছিল, সেগুলো সব সলতে পলতে এগুলো সব পরিষ্কার করা হতো, কেরোসিন ঢালা হতো, হয়ে সব রেডি করে রাখা থাকতো। এবং বিকেল 3টে বাজলে সারা বাড়িতে সেই মশালগুলো সমস্ত জায়গাতে সেগুলো লাগিয়ে রাখা হতো,
গেটের ওপরে যত কাচের বাতিদান রয়েছে সেই বাতিদানে সব কুপি সব বসানো হতো, বসিয়ে সব রেডি করে রাখা থাকতো। এবার যখন অন্ধকার হতো তখন সেই মানে লোকজনেরা তারা গিয়ে সব জ্বালাতে জ্বালাতে যেতেন। তো এইটা তখনকার দিনের প্রথা ছিল, সব জায়গাতে এরকমই হয়তো ছিল, কিন্তু আমাদের ছোটোবেলাতে সেটা প্রয়োজন হয়ে পড়লো। ফলে কি তখন ইলেকট্রিফিকেশন ওয়াজ নেসেসারি, রানিং ওয়াটার ওয়াজ নেসেসারি, ইলেকট্রিসিটি ঠিক মতো নিয়ে এসে সেখানে পাম্পে জল তোলা, এগুলো খুব প্রাথমিক প্রয়োজন। কিন্তু আজকে বললে খুব অবাক লাগছে, কিন্তু সত্যিই কিন্তু এই বাড়িতে সেরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না। কারণ কি, আমরা যদি দেখি যে ব্রিটেনে বা অন্যান্য জায়গাতে ইউরোপের রাজবাড়িগুলো, তাদেরও কিন্তু একই রকম সিস্টেমে ছিল। কারণ মডার্নাইজেশন তো খুব হালে হয়েছে, হার্ডলি 50-60 বছর, তার আগে কিন্তু এরকমই ছিল। তো ফলে এই যে রেস্টোরেশন অ্যান্ড রেনোভেশনের জার্নিটা, এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেদিকে যাওয়ার প্রয়োজন ঠিক সেই দিক দিয়েই গেছে। কিন্তু এটা কোনো পথ নির্দেশিকা ছিল না যে আমাদের এই টার্গেটে পৌঁছতে হবে। যখন যেরকম প্রয়োজন তখন সেইভাবেতে বাড়িটার রেস্টোরেশন অ্যান্ড মডিফিকেশন হয়েছে। তো তোমাদের এই রাজবাড়িটা রেনোভেট করার জন্য কি কি চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হয়েছে? চ্যালেঞ্জেসের প্রয়োজনীয়তাটা আমরা অনেক পরে অনুভব করি, যে বাড়িটা সত্যিই যদি রেস্টোর করতে হয় তাহলে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করতে হবে। তো সেই জন্য আমার মা এবং বাবা সবসময় ভাবতেন যে কিছু একটা করা উচিত যেখান থেকে কিছু উপার্জন হয়। সেই মানে চিন্তাধারা থেকে ব্যবসা বাণিজ্য শুরু, এবং অনেক পরে আমার বাবা মা, মূলত আমার মা, তিনি ঠিক করেছেন এখানে যদি একটা মিউজিয়াম করা যায়। তো সেই জন্য ওনার চেষ্টায় একটা মিউজিয়াম করা হলো। এখানে একটা ড্রয়িং রুম, যেটা আমাদের মেন ড্রয়িং রুম, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে যা ছিল তারই মধ্যে একটু মানে দেখাবার মতন করে একটা টিকিট সিস্টেম করা হলো। তো সেইটাই কিন্তু কমার্শিয়াল ভেঞ্চারের প্রথম সূত্রপাত। এবং তারপরে নানানভাবে সময়ের সঙ্গে উনি এখানে সুগার অ্যান্ড স্পাইসের ফ্যাক্টরি করেছিলেন প্রথম অবস্থায়। সেই ফ্যাক্টরি তৈরি করার প্রয়োজনে কিন্তু এই অন্দর বাড়িটার মূলত মেন যে রেস্টোরেশন হয়েছিল সেটা কিন্তু সেই ফ্যাক্টরিটা তৈরি হওয়ার কারণেই হয়েছিল। কারণ তার আগে এই যে সুন্দর জায়গাটা বসে আছি, এটা কিন্তু এরকম ছিল না। এটা বেসিক্যালি একটা উঠোন। এই উঠোনেতে সারা বাড়ি জল পড়তো এবং খোলা আকাশ থাকতো, এবং স্যাঁতস্যাঁতে শ্যাওলাওয়ালা একটা জায়গা ছিল, এবং মাঝখানে ছিল কুয়ো থেকে জল তোলা হতো। তো এইরকমই এর সেট আপটা ছিল। তো পরে যখন ফ্যাক্টরিটা সেই মুহূর্তের জন্য এখানে আর রইল না, তখন আমরা আবার একটা খুব মানে ডিলেমায় পড়ে গেলাম যে তখন তাহলে কি করা যাবে। তখন মা বললেন তাহলে এখানে যদি অনুষ্ঠান বাড়ি করা যায়। তো সেরকমভাবে কিছুদিন আমরা করেছি। তো তখন মনে হলো যে এখানে যদি কিছু থাকার ব্যবস্থা করা যায়, সেই হিসেবে একটা ছোট্ট গেস্ট হাউস এর প্রস্তাব করে আমার মা সেটা শুরু করেন, এবং 3টি রুম দিয়ে শুরু করা হয়। তো সেটাও কিছুদিন পরে মনে হলো যে এই বাড়িতে যদি কেউ সত্যিই করে এসে থাকতে চান, তাহলে তার আরও কিছু মানে ভেবে তিনি আসবেন। তিনি নিশ্চয়ই এখানে গেস্ট হাউস হিসেবে থাকতে আসবেন না। তো সেই জন্য একটা রাজবাড়িতে যখন কেউ থাকতে আসবেন, তাকে সেই রাজকীয় অ্যাম্বিয়েন্স বা এনভায়রনমেন্টটা তৈরি করা দরকার। তো সেই জন্য আস্তে আস্তে আমরা এটা সেইভাবেতে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। বর্তমানে আপাতত এরকমভাবে জিনিসটা দাঁড়িয়ে আছে, তো সুন্দরভাবে সাজানো হয়েছে। আপাতত এখানেতে 14টা রুম আছে, এবং গত বছর খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের হেরিটেজ হোটেল হিসেবে আমাদের স্বীকৃতি দিয়েছেন, ফার্স্ট টাইম ইন দি ইস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি। রাজবাড়িতে দুর্গাপুজো কত বছর ধরে চলে আসছে? দুর্গাপুজো সেই যে বললাম যে পিরোজপুরে যখন থাকতেন ভগবান গোলায়, সেই সময়তে পিরোজপুরে আমরা শুনেছি রায়দের বিটে বলে ওনাদের 7 মহলা বাড়ি ছিল, এবং সেখানেও দুর্গা দালান ছিল, এবং সেখানেও দুর্গাপুজো তারা করতেন। এবার যখন এখানে চলে আসেন আনুমানিক 1735 বা 38 সালে, তখন তো দুর্গা মণ্ডপ তৈরি হয়নি। তখন আমরা শুনেছি এই বাড়ির দক্ষিণ প্রান্তে সেখানেতে বেদি স্থাপন করে সেখানে পঞ্চমন্ডির আসন ছিল, এবং সেখানে আমাদের পূর্বপুরুষরা স্বামী স্ত্রী তারা সেখানে সাধনা করতেন, এবং দুর্গাপুজো সেখানে হতো। এবং পরবর্তীকালে যখন চণ্ডীমণ্ডপ তৈরি হয় আনুমানিক 1745 বা 50 সালে, সেই সময় থেকে দুর্গাপুজো ওখানেই মানে হয়ে আসছে, এবং ওখানেও পঞ্চমন্ডির আসন স্থাপন করা আছে, এবং সেইখানেতে সেইভাবে সেই পবিত্র স্থানে তখন থেকে আজ অবধি হয়ে আসছে। দুর্গাপুজো হচ্ছে নবরাত্রি পুজো। এখানে প্রতিপদের দিন মানে মায়ের ঘট ভরে আসে, এবং সেই দিন থেকে দুর্গা নাম জপ এবং চণ্ডীপাঠ সেটা হয়ে থাকে, এবং পঞ্চমী এবং ষষ্ঠীর দিন বোধন এবং আমন্ত্রণ অধিবাস এগুলো হয়ে থাকে।
এবং সপ্তমীর দিন সকালবেলা আবার সেই কাঠিগঙ্গা থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে এসে মায়ের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এগুলো হয়ে থাকে এবং সপ্তমী, অষ্টমী, নবমী পূজা, সন্ধি পূজা, কুমারী পূজা সবই হয়ে থাকে এবং দশমীর দিন সকালবেলা বিসর্জন হয় এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, অনেক লোকজন তারা আসেন, তারাও অংশগ্রহণ করেন এবং বিকেলবেলাতে প্রতিমা নিরঞ্জন হয় সেই কাঠিগঙ্গার জলেতে। তোমরা কি করে রাজবাড়ির ঐতিহ্যর সাথে সাথে নতুনত্বকে বজায় রেখে চলছো? এইটা একটা বেশ ডিফিকাল্ট চ্যালেঞ্জ, কারণ এই বাড়িগুলো যখন তৈরি হয়েছিল এগুলো সব মধ্যযুগে তৈরি হয়েছিল, তখন এরকম বেডরুম, ওয়াশরুম এরকম কনসেপ্ট ছিল না। তো এইটা মডার্নাইজ করে যখন এটা একটা ধরো হেরিটেজ হোটেলের রূপ দেওয়া গেছে, তো সেখানে মডার্ন ফেসিলিটিস যেগুলো সেগুলো সবই তৈরি করতে হয়েছে এবং সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মোটা মোটা দেওয়াল এবং সেখান থেকে বিভিন্ন রকম পাইপ লাইন্স তৈরি করা, সেগুলো কনসিল করে যাতে দেখা না যায়, ইলেকট্রিসিটি নিয়ে আসা, সুসজ্জিত করা এবং এমনভাবে করা যেটা চোখে না লাগে, যে মনে হয় যেন দেখলে যে ঠিক এইরকমই বোধহয় ছিল 200 বছর ধরে, সেই এফেক্টটা নিয়ে আসা। এবং বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি এখানে নিয়ে আসা, ওয়াইফাই নিয়ে আসা এই মোটা মোটা দেয়ালকে পার করে। এগুলো হচ্ছে বিশাল চ্যালেঞ্জ, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা অতিক্রম করতে পেরেছি। আর জানি না ভবিষ্যতে আর কি কি প্রয়োজন হবে, সেগুলো নিশ্চয়ই চেষ্টা করবো মিটিয়ে তোলার জন্য। রাজবাড়িতে ট্যুরিজম কি করে ইনকালকেট করছো? আমরা এখানে ট্যুরিজম 2-3 ভাবে আমরা করে থাকি। আমাদের যে হেরিটেজ হোটেল আছে, সেই হেরিটেজ হোটেলের ফেসবুক সাইট আছে, রয়্যাল ডেস্টিনেশন বেঙ্গল বলে খুঁজলে পাওয়া যাবে, বা কাশিমবাজার প্যালেস অফ দি রয়্যালস রাজবাড়ি বললেও পাওয়া যাবে। আমাদের গুগল মাই বিজনেসের রিভিউজ আছে আর ইনস্টাগ্রাম পেজও আছে। তো এইভাবে আমরা করে থাকি। আর এছাড়া যেহেতু হেরিটেজ হোটেল, এখানে অনেক আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট আসেন, আমাদের ডোমেস্টিক গেস্টসও আসেন, তো তাদের অনেক ভালো ভালো রিভিউজ আছে। তো রিভিউজ থেকে দেখে দেখে আরও অনেক নতুন গেস্ট আমরা পাই। আর আরেকটাভাবে আমরা চেষ্টা করি জিনিসটাকে, আর্ট অ্যান্ড কালচারটাকে রিভাইভ করতে। সেটা হচ্ছে যে ছোটোবেলায় শুনেছি দাদুদের মুখে যে এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। তো শহর থেকে, বহরমপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে অনেক ব্যক্তিরা আসতেন এখানে পারফর্ম করতে বা অংশগ্রহণ করতে, এবং যাদের আসার অসুবিধে ছিল সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের ঘোড়ার গাড়ি পাঠিয়ে রাজবাড়ি থেকে নিয়ে আসা হতো, আবার পৌঁছে দেওয়া হতো। তো সেইটা একটা বরাবর স্বপ্ন ছিল যে কোনোদিন যদি সেইভাবেতে আবার বর্তমান যুগে আমরা সেই আর্ট অ্যান্ড কালচারটাকে তুলে ধরতে পারি। তো এই যে সুন্দর চণ্ডীমণ্ডপ যেটা রেস্টোর হয়েছে, এটা তৈরি করতে 6 বছর সময় লেগেছিল, কারণ প্রায় ভেঙে পড়েছিল। তো সেটা রেস্টোরেশন হওয়ার পরে এতটাই সুন্দর হলো, তখন সকলের মনে হলো, বা আমাদের ফ্যামিলির সকলে, আমার বাবা মা এবং আমাদের সকলেরই মনে হলো যে এত সুন্দর জিনিসটা সারা বছর বন্ধ হয়ে থাকবে, শুধুমাত্র যেদিন পুজো হবে সেদিন সবাই আসবেন। তো এটা যদি সারা বছর আমরা কোনোভাবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে যদি জিনিসটাকে ব্যবহারযোগ্য করে তুলি, তো সেটা খুব ইম্পর্টেন্ট হবে। তো সেইভাবেতেই আমরা বহরমপুরবাসী যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত আছেন, আমার বন্ধু স্থানীয় অনেকেই আছেন, তো তাদেরকে আমরা প্রস্তাব রাখলাম যে এখানে যদি কিছু করা যায়। তো সেইটাই সূত্রপাত ছিল, এবং সেখান থেকেই আমার অনুষ্ঠান বলে একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে আজকে প্রায় 80 জন সদস্য আছেন, যারা পেন্টার্স, ডান্সার্স, মিউজিশিয়ানস, স্কাল্পচার্স, ডক্টরস, মাউন্টেনিয়ার্স, সায়েন্টিস্ট, এরকম অনেক ব্যক্তি আছেন, গণ্যমান্য ব্যক্তি, যারা এই গ্রুপের সদস্য। ইটস এ হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং তারা এখানে খুব নিয়মিতভাবে কালচারাল অনুষ্ঠান করে থাকেন, এবং ইটস এ ফ্রি অফ কস্ট ফর এভরিওয়ান। আর্টিস্টরাও ফ্রি অফ কস্ট পারফর্ম করেন, এবং যারা গেস্ট আসেন তারাও কিন্তু ফ্রি অফ কস্ট এনজয় করেন। তো এইভাবে চেষ্টা করি যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে হেরিটেজ, যে কালচারাল হেরিটেজ যেটা আছে, সেটাকে তুলে রাখতে বা বজায় রাখতে। সো দিস ইজ হাউ উই ট্রাই টু প্রমোট দ্য ট্যুরিজম অলসো। রাজবাড়ির ভবিষ্যৎ কিভাবে দেখছো তুমি? এই যে ধরো চিন্তাধারা যে হেরিটেজকে বজায় রাখতে হবে, ট্যুরিজমকে বাঁচিয়ে রাখতে হবে, তো সেইটাই হয়তো ভবিষ্যৎ। কারণ কি, ট্যুরিজম আমরা বিদেশে ঘুরে দেখেছি যে ট্যুরিজম অলসো ইজ অ্যান ইন্ডাস্ট্রি। সেইভাবে কিন্তু ইউরোপে অনেক দেশ আছে যারা কিন্তু ট্যুরিজমকে কেন্দ্র করে কিন্তু বিরাট আয়ের ব্যবস্থা করেছেন, যেমন ইটালি সবথেকে বড় এক্সাম্পল, স্পেন সেটা আরেকটা বড় এক্সাম্পল। এই ট্যুরিজম ইজ অ্যান ইন্ডাস্ট্রি ওভার দেয়ার, তারা কিন্তু খুব প্রফেশনালি ম্যানেজ করেন। তো আমারও মনে হয় যে আমাদের দেশে এখন যে হেরিটেজ ট্যুরিজম বা হেরিটেজ রাজবাড়িতে গিয়ে থাকবো, সেখানে দেখবো যে কীরকম ছিল 200 বছর বা 300 বছর পূর্বে, সেই এক্সপিরিয়েন্সটা নেব। তো সেই চিন্তাধারাটা কিন্তু এখন আগের থেকে অনেক সচেতনভাবে এসছে। তো এইটাই আমার মনে হয় ভবিষ্যৎ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাতে একদিনে হওয়া সম্ভব নয়।
আমাদের যে ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে আমাদের ব্যাকবোন, সেটা হচ্ছে আমাদের দ্য সুগার অ্যান্ড স্পাইস হচ্ছে আমাদের কোম্পানি, যেখানে আমরা কনফেকশনারি বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি এবং রেডি টু ইট ফুড প্রোডাক্টস তৈরি করে থাকি। সেইটা থেকেই কিন্তু আমরা সাপোর্ট দিয়ে আজকে এই রাজবাড়িটাকে সৌন্দর্যকরণ করে তুলতে পেরেছি। এবং আমাদের ফ্যাক্টরি বর্তমানে কলকাতায় আছে, দ্বিতীয় ফ্যাক্টরি এই রাজবাড়ির পেছনের অংশ আছে, এবং তৃতীয় ফ্যাক্টরি জলপাইগুড়িতে আছে, শিলিগুড়ি জলপাইগুড়ি এরিয়াতে। তো এইভাবেতে আমরা ইন্ডাস্ট্রি থেকে সাপোর্ট দিয়ে আমরা এই রাজবাড়ির ট্যুরিজমটাকে তুলে ধরার চেষ্টা করছি। ভবিষ্যতে রাজবাড়ির পেছনে আর কি কি করার চেষ্টা করছো? স্বপ্ন অনেক আছে, অফুরন্ত স্বপ্ন, স্বপ্নের শেষ নেই। সেই জন্য মনে হয় কিছু কিছু স্বপ্ন যদি আবার সত্যি হয়, যেমন মনে হয় যে সেই যে ডাচরা এসেছিল, সেই ডাচরা কি শুধুমাত্র এখানে বাড়ি বানিয়েছিল, না ফ্যাক্টরি বানিয়েছিল, নাকি আর্ট অ্যান্ড কালচারও করেছিল, নাকি তারা ডান্স ড্রামাও করতেন, নাকি কালচারাল শোজ করতেন। মনে হয় যে কোনো দিন যদি হল্যান্ড থেকে ভালো ভালো গ্রুপ নিয়ে সেখানে পারফর্ম করি বহরমপুরবাসীর জন্য বা মুর্শিদাবাদের জন্য, কোনো দিন যদি আবার সেই ফ্রেঞ্চদের নিয়ে আসতে পারি, একটা যদি এরকম কালচারাল শো হয়, যদি একটা ডিনার শো হয়, সেখানে যদি সবাই আসেন ঘোড়া নিয়ে, আবার একটা যদি পলাশির যুদ্ধের মধ্যে একটা ড্রামা ইনঅ্যাক্ট করতে পারি, তো আগে যেরকম শুনেছিলাম যে যাত্রা হতো সেরকম যদি আবার করতে পারি। দুবার যাত্রা হয়েছে, কিন্তু হয়নি তা না, দুবার যাত্রা আমরা করেছি। আমাদের মাঝখানে যে সেন্ট্রাল কোর্টিয়ার আছে সেটাকে সংরক্ষণ করে সংস্কার করে সেখানে দুবার যাত্রা পালা আবার হয়েছে। আবার দরবার হলটা রেস্টোরেশন হবে খুব শীঘ্রই। তার সামনে অ্যাপ্রোচ ছিল না, তোমরা গিয়ে দেখবে অ্যাপ্রোচে খুব সুন্দরভাবে একটা গ্র্যান্ড স্টেয়ারকেস তৈরি হয়েছে, যেরকম রাজবাড়িতে থাকা উচিত। তো এরকমভাবে সময়ের সঙ্গে নানান ধরনের চিন্তা আসে, নানান ধরনের স্বপ্ন আসে, সেই স্বপ্নটাকে সত্যি করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। থ্যাংক ইউ স্যার, দ্যাটস ইট। কেমন লাগলো? দারুণ লাগলো, এবার পাখাটা তাড়াতাড়ি চালা।